সো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পারি ইউরো আর বাকি সবাই একটা রেস্টিং স্টেশনে এসে দাঁড়ায়, যেখানে হানা ওর জন্য কাপড় আর খাবার নিয়ে আসে। কাপড় দেখে তো ইউরো অবাক হয়ে যায়, কারণ এরকম জামাও আগে কখনো দেখে নাই। আর ডেরা ইউরোর জন্য স্যান্ডেল নিয়ে আসে। আমরা দেখতে পারি ডেরাও নিজের ড্রেস চেঞ্জ করে নিছে। আর খাবার দেখে তো ইউরো অবাক হয়ে যায়, কারণ এরকম খাবারও আগে দেখে নাই। ওদের ভিলেজে ওরা শুধু চাইলে খাইতে পারতো। ইউরো তো এইটাও বুঝতে পারতেছিল না যে এই খাবারের প্যাকেটও কিভাবে খুলবে। তো হানা ওরে প্যাকেট খুলে দেয় আর কিভাবে খাবে সেটা দেখায় দেয়, যেটা খেয়ে ইউরোর কাছে এত টেস্টি লাগে যে ও জিজ্ঞাসা করে যে এটা কোনো গডদের খাবার কিনা। এটা শুনে ডেরা ওরে আরো খাবার আগায় দেয় যে নে ভাই এইগুলাও খা। হানা বলে যে তুমি তো দেখতেছি ওর আন্টির মতো। তখনই ইউরোর আসার কথা মনে পড়ে আর বলে যে আসাও যদি এগুলো খাইতে পারতো। এরপর রাইট ডেরার কাছে এই জায়গা সম্পর্কে জিজ্ঞাসা করে, যেটাতে ডেরা জানায় যে এটা হচ্ছে খাবার খা আর রেস্ট করার জায়গা। আর এইসব কিছু লেফট অ্যান্ড রাইট খুবই অবাক হয়ে শুনতেছিল, কারণ 400 বছরে ওরা ভিলেজ ছাড়া কিচ্ছুই দেখে নাই। এরপর ডেরা লেফট অ্যান্ড রাইট কে বলে যে তোমরাও ভিতরে চলো, যেটাতে ওরা বলে যে না আমরা এখানে ইউরোর সাথেই থাকবো, ইউরোর উপরে নজর রাখবো, তোমরা যাও কিছু খেয়ে আসো। ডেরা বলে যে আচ্ছা ঠিক আছে তাইলে চলো হানা আমরা কিছু খেয়ে আসি। ওরা এখান থেকে যাইতে শুরু করে আর হানা বলে যে ড্রাইভার সিটে হাত দিবা না। তখন রাইট জিজ্ঞাসা করে যে এটার ভিতরে যে ঘোড়া আছে ওরে কিছু খাওয়াবা না। হানা বলে যে ওরে আমরা পরে তেল খাওয়াবো। এরপরে আমরা দেখতে পারি হানা আর ডেরা খাবার খাইতেছিল। হানা জিজ্ঞাসা করে যে তো তুমি ইউরোকে কি বলছো? ডেরা বলে যে বেশি কিছু না, শুধু বলছি যে ভিলেজে যেই মেয়েটা ছিল ওইটা ওর আসল বোন না, কিন্তু ইউরো এটা মানতে পারতেছে না, এজন্য আমি আর ওরে বেশি কিছু বলি নাই। হানা বলে যে ঠিক আছে বুঝলাম, কিন্তু এই ছেলেকে নিয়ে এখন তুমি কোথায় যাবা? এরকে তুমি তোমার বাসায় নিয়ে যাবা? ডেরা বলে যে না, কারণ আমার পরিচয় ওরা জেনে গেছে, এখন তো ওই বাসা ছাড়তেই হবে। হানা বলে যে তো এখন তুমি হোমলেস হয়ে গেছো, আবার একটা বাচ্চার দেখাশোনাও করতে হবে, এইটা তো আসলেই অনেক কঠিন। ডেরা বলে যে আমার কথা বাদ দাও, তুমিও এটার মধ্যে সামিল আছো, তুমিও হিগাশি ভিলেজের রিটেইনার, এই জন্য তোমাকে আমার হেল্প করতে হবে। হানা বলে যে ঠিক আছে, তোমাকে কি করতে হবে? ডেরা বলে যে চলো আমরা বিয়ে করি। এটা শুনে তো হানা রাগ হয়ে যায় আর আঙ্গুলের ভিতর নেকেল নিয়ে বলে যে আমাদের বিয়ের আংটি। ডেরা বলে যে এইটা কি তুমি সব সময় সাথে নিয়েই ঘুরো? হানা বলে যে তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি করে মনে হলো যে আমি তোমাকে বিয়ে করব? ডেরা বলে যে আরে আমি রিয়েল বিয়ের কথা বলতেছি না, আর একবার ভাবো, আমাদেরকে ইউরোর খেয়াল রাখতে হবে, আমাদেরকে লোকজনের সাথে মিশে যাইতে হবে, আর আমার মনে হয় না যে আমি একা ইউরোকে এত সব বিপদ থেকে বাঁচাইতে পারবো। হানা বলে যে ওরে বাঁচানোর সাথে আমাদের বিয়ে করার কি সম্পর্ক? আমরা তো রুমমেট হয়েও থাকতে পারি, তাই না? ডেরা বলে যে ফ্যামিলি হইলে রুম পাওয়া সহজ, আর মানুষ আমাদেরকে ট্রাস্টও করবে। হানা বলে যে তাইলে আমি ইউরোর বোন হয়েও তো থাকতে পারি, আর তুমি সিঙ্গেল ফাদার। দেন আমরা দেখতে পারি যে এইরকম হইলে মানুষ এটা নিয়ে কত ধরনের কথা বলতে পারে। অনেকে বলতে পারে যে লোকটার বউ লোকটাকে ছেড়ে গেছে, মনে হয় পরকীয়ার কোনো বিষয় আছে। অনেকে আবার বলবে যে দেখো বউ ছেড়ে যাওয়ার পরে একা একাই বাচ্চাদেরকে মানুষ করতেছে, মানে অ্যাটেনশন বেশি পাবে আর কি এইভাবে। ডেরা বলে যে এরকম ভাবে আশেপাশে অনেকে অনেক ধরনের কথা বলবে, তার চাইতে ইউরো হচ্ছে আমার বাচ্চা, যার মা মারা যাওয়ার পরে আমি তোমাকে বিয়ে করছি। সো এইটাই হচ্ছে আমাদের স্টোরি, ধন্যবাদ বোঝার জন্য। হানা বলে যে আমি এখনো ইয়েস বলি নাই। ডেরা ওর কথায় কান্না দিয়ে বলে যে তো ফ্যামিলির হেড কে হবে? আমরা কার সারনেম ব্যবহার করব? হানা চিল্লায় ওঠে নো। বাইরে আমরা দেখতে পারি যে গাড়ির মধ্যে লেফট অ্যান্ড রাইট ঘোড়া খুঁজতেছিল, কারণ এরা বুঝতে পারতেছিল না যে এতটুকু একটা জিনিসের ভিতরে ওরা ঘোড়া কোথায় ফিট করছে। তখন ইউরো বের হয়ে আসে আর ওদের কাছে ক্ষমা চাই যে আমি একাই সব খাবার খেয়ে ফেলছি, যেটাতে লেফট অ্যান্ড রাইট বলে যে আরে আমাদের মাস্টার কত ভালো, চিন্তা করো না, আমরা মানুষের খাবার খাই না। এরপরে ইউরো ওদের কাছে জিজ্ঞাসা করে যে আমি তোমাদেরকে কি নামে ডাকবো, যেটাতে লেফট অ্যান্ড রাইট বলে যে আপনি আমাদের মাস্টার, আপনি চাইলে আমাদের যে কোনো নামে ডাকতে পারেন অথবা আমাদের নতুন কোনো নামও দিতে পারেন। তো ইউরো বলে যে লর্ড রাইট অ্যান্ড লেফট, যেটা শুনে রাইট বলে যে আপনি আমাদের মাস্টার, এত ফর্মাল হওয়ার দরকার নাই। ইউরো বলে যে আচ্ছা তো লেফট অ্যান্ড রাইট আমাকে ওই সবকিছু বলো যা তুমি আমার সম্পর্কে এবং আমার বোন সম্পর্কে জানো। তো রাইট বলতে শুরু করে যে যেহেতু আমরা 400 বছর ধরে ভিলেজে ছিলাম, এই জন্য আমরা বাইরের দুনিয়া সম্পর্কে তেমন কিছু জানি না, আর যেহেতু আমরা ভিলেজের গেটে ছিলাম তাই গেট দিয়ে কে আসা যাওয়া করতেছে শুধু এইটাই জানতাম, ভিলেজের ভিতরে কি চলতেছে সেইটা সম্পর্কেও তেমন জানি না। আমরা জানতে পারি যে ভিলেজের মধ্যে নাকি টুইন জন্ম হয়েছে, এর কিছুদিন পরে আমরা তোমাকে দেখতে পারি। আমাদের মনে আছে যখন তুমি ছোট ছিলা তখন তোমার বাবা তোমাকে হান্টিং এ নিয়ে যাইতো। ইউরো বলে যে হ্যাঁ ওইটাই আমার বাবার সাথে আমার প্রথম মেমোরি, যখন সে আমাকে হান্টিং শিখাইতো। লেফট বলা যায় কিন্তু আমরা কখনো অন্য টুইনকে দেখতে পারি নাই, যার কারণে আমাদের মনে হয় যে অন্য টুইন হয়তো জন্ম নেওয়ার পরেই মারা গেছে। কিন্তু 10 বছর আগে আমরা তোমার বাবা মাকে একটা ছোট মেয়েকে নিয়ে পালাইতে দেখি, যে মেয়েটার রক্তের ঘ্রাণ তোমার রক্তের ঘ্রাণের মতোই। ইউরো বলে যে আর সেই ছোট মেয়েটা বড় হয়ে আমার ভিলেজের উপরে অ্যাটাক করে দেয়। এতদিন পর্যন্ত আমি ভেবে আসছি যে আমার বাবা মা আমাকে আর আমার বোনকে ফেলে রেখে গেছে, আর আজকে আমি জানতে পারলাম যে ওনারা শুধু আমাকেই ফেলে রেখে গেছে। তো ঠিক আছে, আমি সিদ্ধান্ত নিয়ে নিছি, আমি রিয়েল আশাকে খুঁজে বের করব আর আমার বাবা মাকে খুঁজে বের করে জিজ্ঞাসা করব ওনারা এমনটা কেন করছে। এর মধ্যে সেখানে ডেরা আর হানা চলে আসে। হানাকে রাগ দেখে ইউরো জিজ্ঞাসা করে যে ও রাগ হয়ে আছে কেন? হানা বলে যে কারণ আমরা তোমার গার্ডিয়ান হইতে যাইতেছি, এখন থেকে তুমি যত অন্যায় করবা সবকিছু দায়ভার আমাদের উপরে থাকবে। এরপর ডেরা ইউরোকে বলে যে ঠিক আছে তাইলে আমাদের অনেকক্ষণ গাড়িতে থাকতে হবে, তাই তুমি গিয়ে ওয়াশরুম হয়ে আসো। ইউরো বলে যে সেইটার দরকার হবে না, আমি গিয়ে ওই গাছের পিছনে করে আসছি। হানা বলে যে তুমি এগুলো এখানে করতে পারবা না, আর হানা এটাও বুঝতে পারে যে ভাই ইউরোরে সবকিছু শিখাইতে হবে। তো হানা ইউরোরে এইটাও বোঝায় যে তুমি এইভাবে গাড়ির উপরে বসতে পারবা না। তো ইউরো বলে যে লেফট অ্যান্ড রাইট তো বসছে, যেটাতে হানা ওরে বোঝায় যে নর্মাল মানুষ ডিমনদেরকে দেখতে পারে না, এই জন্য সমস্যা নাই। লেফট বলে যে কিন্তু আমরা চাইলে যে কারো সামনে আসতে পারি, এছাড়া কিছু স্পেশাল আছে যারা আমাদেরকে দেখতে পারে। তখনই আমরা দেখতে পারি এক দম্পতি পাশ দিয়ে একটা
একটা কুকুরের বাচ্চা নিয়ে যাচ্ছিল আর এই কুকুরের বাচ্চাটা লেফট অ্যান্ড রাইট কে দেখে ডাকতে শুরু করে, কিন্তু এই দম্পতি বুঝতে পারতেছিল না তাদের কুকুরের বাচ্চা এভাবে কি দেখে চিল্লাইতেছে আর বারবার জিজ্ঞাসা করে যে তুমি চিল্লাইতেছো কেন। এরপর আমরা দেখতে পারি ইউরোরা গাড়ি নিয়ে এখান থেকে আবারও বের হয়ে যায়। রাস্তায় ইউরো ডেরার কাছে জিজ্ঞাসা করে যে কাগিমোরি ফ্যামিলির কাছেও কি এরকম ডিমন আছে কিনা, যেটাতে ডেরা জানায় যে হ্যাঁ ওদের মধ্যে কয়েকজনের আছে। ইউরো জিজ্ঞাসা করে তো ওরা কেমন, ডেরা জানায় যে ওরা আমাদেরকে অনেক জ্বালায়, আপাতত ওরা তো নিচেই থাকে, কিন্তু এমন এক সময় ছিল যখন আমরা সাথী ছিলাম। আর তুমি ভাবতে পারো যে এই ক্লান ভিলেজের ব্রাঞ্চ ফ্যামিলির মতন, কিন্তু এদের মধ্যে কিছু আইডিওলজিক্যাল পার্থক্য আছে যার কারণে এরা আলাদা হয়ে গেছে। এখানে নিচেও কিছু এমন লোক আছে যাদেরকে আমরা ভরসা করতে পারি। আর কিছুদিন আগেই আমরা এটা শুনতেছিলাম যে টুইন্সদের মধ্যে একজন কাগিমোরি ফ্যামিলির সাথে মিশে গেছে, আর যেটা ভিলেজের মধ্যে হইলো এটাতে প্রমাণ হয়ে গেল যে এই কথা মিথ্যা ছিল না। অন্যদিকে আমরা একটা বড় ফাঁকা বিল্ডিং এর মধ্যে একটা মেয়েকে দৌড়াইতে দেখি যে কোনো একজনের থেকে পালাইতেছিল। মেয়েটা একটা লিফটের মধ্যে ঢুকে লিফটটা তাড়াতাড়ি বন্ধ করার চেষ্টা করতেছিল, তবে লিফট বন্ধ হওয়ার আগেই সেই লোকটা সেখানে চলে আসে, যার কারণে মেয়েটা ওরে দূরে থাকতে বলে। আর এটা একটা নেশাখোর টাইপের ছেলে যে ওরে বলে যে যদি তুমি একা থাকতে চাও তাহলে তোমাকে মরতে হবে। এটা বলে ছেলেটা মেয়েটাকে মারতে যায় আর মেয়েটা বারবার ছেলেটাকে দূরে যাইতে বলতেছিল। আর আমরা দেখতে পারি মেয়েটা হঠাৎ করে ট্রান্সফর্ম হইতে শুরু করে, আর এইটা আসলে কোনো মেয়ে না। আমরা দেখতে পারি সেইখানে একটা ডিমন চলে আসছে। অন্যদিকে আমরা জিনকে নিজের ক্লায়েন্টের সাথে কলে কথা বলতে দেখি, যে বলতেছিল যে আপনাকে যে ডিস্টার্ব করতো তার আমরা ব্যবস্থা করে ফেলছি, এখন থেকে সে আর আপনাকে ডিস্টার্ব করবে না, প্রমিস করছে। আর আমরা দেখতে পারি যে এই দিক দিয়ে ডিমন তো ওই ছেলেটাকে খেয়ে ফেলতেছে। জিন বলে যে এখন আপনি নিশ্চিন্তে অফিসে যাইতে পারেন। আর আমরা দেখতে পারি ডিমনটা ছেলেটাকে পুরোপুরি ভাবে খেয়ে ফেলে। ঠিক তখনই একটা মহিলা এসে লিফটের দরজা খুলে, আর আমরা দেখতে পারি মহিলাটা ডিমনকে দেখে ভয় পেয়ে যায়, আর ডিমনটা মহিলার সাইড দিয়ে আস্তে করে বেরিয়ে আসে। আর ছেলেটার কাছে যে ছুরিটা ছিল জিব্বা দিয়ে সেই ছুরিটাও নিজের মধ্যে নিয়ে নেয়। এর মধ্যেই সেইখানে জিন চলে আসে, আর মহিলাটাকে ভয় পাইতে দেখে বুঝতে পারে যে মহিলাটা ডিমন দেখতে পারে। জিন বলে যে আচ্ছা তো তুমি এদেরকে দেখতে পারো। এরপর জিন মহিলাটাকে চুপ থাকতে বলে। অন্যদিকে ডেরা ইউরোকে বলে যে আমিও বেশি কিছু জানি না, শুরু থেকেই আমাদের ফ্যামিলি নিচে থাকে আর রিটেইনের কাজ করে আসতেছে, এজন্য দাদি থেকে মাত্র দুইটাই অর্ডার পাইছি। প্রথমত সাধারণ মানুষকে ভিলেজ থেকে দূরে রাখা, আর দ্বিতীয়ত এইটা খেয়াল রাখা টুইন যাতে শত্রুদের হাতে না পড়ে। এছাড়া আমি শুধু ভিলেজের জিনিসপত্র আর ইনফরমেশন সাপ্লাই করতাম, আমাকে এই অধিকার দেয়া হয় নাই যে আমি ভিলেজের এল্ডারের কাছে প্রশ্ন করতে পারি, কারণ আমাকে শেখানো হয়েছিল আমাকে শুধু ক্লানের রুলস ফলো করতে হবে। আর হ্যাঁ আমার আসল নাম রিউ টাডেরা, বাট তুমি আমাকে ডেরাই ডাকতে পারো। ইউরো বলে যে ভিলেজে যখন অ্যাটাক হইলো তখন দাদি ভয় পাচ্ছিল যে আমাকে এরা নিয়ে না যায়, এই জন্য উনি আমাকে লড়াই না করতে দিয়ে সেখান থেকে পালাইতে বলে। তো আমাকে বলো আমি এত স্পেশাল কেন? ডেরা বলে মানুষ বলে যে এইটা তখনই হয় যখন দিন আর রাত সমান সমান হয়, ওই টাইমে যখন কোনো টুইন্স জন্ম নেয় তাদের মধ্যে পৃথিবীকে আলাদা করার শক্তি থাকে। 400 বছর আগেও এমনটা হয়েছিল, আর যেখানে তুমি জন্ম নিছো ওই ভিলেজেই হয়েছিল। ওই সময় যুদ্ধ দেশকে ইস্ট আর ওয়েস্টে বিভক্ত করে ফেলে। এর 1 বছরের মধ্যেই দেশে আবারও যুদ্ধ লাগে আর দেশ নর্থ অ্যান্ড সাউথে বিভক্ত হয়ে যায়। আর মানুষ বলে যে এই যুদ্ধ তারা ম্যানিপুলেট করতেছিল যারা ডিমনকে কন্ট্রোল করতে পারে। ইউরো বলে যে তো তুমি বলতে চাচ্ছ আমরা এই অভিশাপ পাইছি যে আমরা দুনিয়াকে ধ্বংস করে ফেলতে পারি? ডেরা বলে যে এরকমটা না, এটা তোমার উপরে ডিপেন্ড করে যে তুমি তোমার পাওয়ার কিভাবে ব্যবহার করবা। ইউরো বলে যে কিন্তু আমি তো একটা নর্মাল ছেলে, আমার মধ্যে তো কোনো পাওয়ার নাই। লেফট বলে যে যদিও তোমার পাওয়ার এখনো আনলক হয় নাই তবে তুমি পাওয়ার পাবা। ডেরা বলে যে আর যদি চিন্তা করি তাহলে আশা নিজের পাওয়ার আগেই পেয়ে গেছে। রাইট বলে যে তুমি একদম ঠিক বলছো, আর ওইটা ব্রেক পাওয়ার ছিল, আর ব্রেক এমন এক অ্যাবিলিটি যে ফোর্সফুলি যে কোনো জিনিসকে ভেঙে ফেলতে পারে, কোনো পাওয়ারফুল ব্যারিয়ারই ওর সামনে টিকতে পারবে না। লেফট বলে যে আর এর অপোজিট পাওয়ার হইতেছে সিল মানে জোড়া লাগানো, তো সম্ভবত ইউরো জোড়া লাগানোর পাওয়ার পাবে। হানা জিজ্ঞাসা করে যে এই দুই পাওয়ার যদি একসাথে হয় তাইলে কি হবে? ডেরা বলে যে তাইলে তো সবকিছু ধ্বংস হয়ে যাবে। আর লেফট অ্যান্ড রাইটের কাছে জিজ্ঞাসা করে যে এই দুই পাওয়ার কি একসাথে কেউ কোনোদিন আগে পাইছে? রাইট বলে যে আমরা যতদূর জানি এরকমটা কখনো হয় নাই। ডেরা বলে যে তাহলে তো আমরাও জানি না আসলে কি হবে। হানা জিজ্ঞাসা করে যে ভিলেজাররা কি জানে যে আসলে কি চলতেছে, কারণ ওদের তো এইসব বিষয়ে বেশি জানার কথা। ইউরো বলে যে এইসব বিষয়ে ও জানে না, ও তো এটাও জানতো না যে ভিলেজের চারপাশে কোনো ব্যারিয়ার আছে। এরপরে ইউরো ডেরার কাছে জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে ব্যারিয়ার পার হইতা, যেটাতে ডেরা বলে যে ওর পূর্বপুরুষরা ওরে দেখাই দিয়ে গেছিল যে কিভাবে ব্যারিয়ার পার হইতে হবে, কখন লেফটে যাইতে হবে, কখন রাইটে যাইতে হবে, কখন ব্যাক যাইতে হবে, এই জন্য ইজিলি এটা পার হইতে পারে। আর যাইতে যাইতে ও আর এই রাস্তাটা কখনো ভুলে না। আর আমরা এটাও জানতে পারি যে ইউরোর মা অ্যাকচুয়ালি বাইরের থেকে আসছিল, মানে সেও ওইভাবে কোনোভাবে ঘুরতে ঘুরতে ওই ভিলেজে পৌঁছায় যায়, যেটাতে ইউরোর মনে পড়ে যে ওর মা একবার বলছিল যে আমি বড় হইছে আউটসাইডে, ওই দুনিয়ায় ইউরোর মানে হইতেছে লাইট, আর একদিন সে সবাইকে নিয়ে ওই দুনিয়ায় যাবে। পরের দিন আমরা দেখতে পারি যে ফাইনালি ইউরো ওয়াশরুম ইউজ করা শিখে যায়। এরপরে ইউরো লেফট অ্যান্ড রাইটের সাথে পার্কে ঘুরতে যায়, যেখানে আশেপাশে এত লোক দেখে তো ওরা অবাক হয়ে যাচ্ছিল। এছাড়া ওরা কখনো লাইট বা ওয়াশরুমের ব্যাপারে শোনে নাই। আর আশেপাশের বড় বড় বিল্ডিং গুলো দেখে লেফট অ্যান্ড রাইট মনে করতেছিল যে এগুলো কোনো রাজার রাজপ্রাসাদ টাসাদ হবে, কিন্তু ইউরো বলে যে না, ডেরার মতে এগুলোতে সাধারণ মানুষজনই থাকে। লেফট অ্যান্ড রাইট ভাবতেছিল এক জায়গায় এত মানুষ, এত বড় বড় বিল্ডিং, তাহলে তার মানে এটা রাজধানী হবে, কিন্তু ইউরো বলে যে না, কারণ ডেরা ওরে বলছিল যে এই দেশের রাজধানী হইতেছে টোকিও। এরপরে লেফট ইউরোর কাছে জিজ্ঞাসা করে যে সত্যি কি ওর বোনকে খুঁজতে চায় কিনা। ইউরো বলে যে হ্যাঁ, যদিও ডেরা আর হানা দুইজনই অনেক কাইন্ড, কিন্তু ওদের সাথে সেই ভিলেজের সম্পর্ক আছে যারা আমাকে
এতদিন বোকা বানায় রাখছে, তাই আমি ওদের উপরে পুরোপুরিভাবে ভরসা করতে পারি না, আর আমি তাকেও ভরসা করতে পারি না যে নিজেকে আশা বলতেছে। এজন্য আমাকে জানতেই হবে যে আসল সত্য কি, কারণ রাতের বেলা একটা বাচ্চাকে নিয়ে পালিয়ে যাওয়া কোনো সাধারণ ডিসিশন না। আর এই জন্য আমার বাবা মায়ের সাথে দেখা করতেই হবে। আমি আশাকে ধরে ওকে বাধ্য করবো যাতে আমার বাবা মায়ের কাছে নিয়ে যায়, আর এইটার জন্য আমার তোমাদের হেল্প চাই, যেটাতে লেফট অ্যান্ড রাইট ইউরোর হেল্প করতে রাজি হয়ে যায়। এর মধ্যে হানা ডেরাকে কল করে জানায় যে ঘর পেয়ে গেছে, আর ডেরা এসে এদেরকে খবরটা জানায়। এখন ডেরা যে মোবাইল দিয়ে কথা বলছে এটা দেখে ইউরো বুঝতে পারতেছিল না যে এইটা আবার কি জিনিস, যেটাতে ডেরা বুঝতে পারতেছিল না ও এখন এদেরকে এটা কিভাবে বুঝাবে। ডেরা জাস্ট এতটুকু বুঝাইতে পারে যে মনে করো এটা স্মোক সিগন্যালের মতন। আর এই এপিসোড ভাই এইখানেই শেষ হয়ে যায়। যাই হোক, আপাতত এই এনিমিটার মাত্র 3টা এপিসোডই বের হয়েছে, সো আমি 3টা এপিসোডই এক্সপ্লেন করে ফেললাম তাড়াতাড়ি। এরপরে প্রতি সপ্তাহে একটা করে এপিসোড আমরা পাবো, আর এর মাঝে আমি চেষ্টা করবো যাতে আমি ব্লিচটা শেষ করে ফেলতে পারি, কারণ ভাই আমি একটা শুরু করছি, আমি চাচ্ছি যে ওইটা শেষ হয়ে যাক, যদিও ভিউ অনেক কম, বাট আমি চাই যে শেষ হয়ে যাক। তো আজকের মতো এই পর্যন্তই থাক ভাই, ভালো থাকো সবাই, বাই বাই।